মাননীয় স্পিকার, আমাকে একটা আসনের লোকেরা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। মাঝে মাঝে আমি হাঁটি ঘুরি দেখি আর মনে মনে ভাবি, এটাকে রাজধানীর ছিটমহল? ছোট্ট একটি এলাকা, মাত্র দুটি খাল, ময়লার ভাগাড়, অবৈধ দখলদারিত্ব, রাস্তাগুলা সরু, আবার সেই রাস্তার মাঝখানে লাইট পোস্ট। হ্যাঁ, অবশ্যই আমি বলবো 2 মাস 2.5 মাসের সরকারের জন্য সব কিছু একেবারে চকের পলকে সমাধান করা সম্ভব নয়। শুরু হোক। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে। আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারেই 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ, তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন। তার বাকশাল কেন? আমাদের অনেক বন্ধু 72-এর সংবিধান সম্পর্কে তাদের হোল হার্টেড রেসপেক্ট তারা পে করেন, আমি পারি না এই জায়গায়। যারা করেন তারা এখন সরকারি ট্রেজারি বেঞ্চে অনেকে বসে আছে। আপনিও পারেন না, কারণ 72-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি 72-এর জায়গায় ওটা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা 72-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমন ভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে, এই দেশে বসবাস করি কেমনে? উই আর ল অ্যাবাইডিং পিপল। যত সময় পর্যন্ত দেশে বিদ্যমান সংবিধান আছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি কোনো পরিবর্তনের জন্য, কিন্তু বিদ্রোহ করব না। একজন নাগরিক হিসাবে এটাই আমার দায়িত্ব। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দাবি বাস্তবায়ন না হবে। তবে হ্যাঁ, আমার দাবিটা যদি যৌক্তিক না হয় তাহলে এটাকে আমি যে কোনো সময় অ্যাবান্ডন ঘোষণা করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, এই ছোট্ট এলাকাটি মাত্র 2টি থানা নিয়ে গঠিত, কাফরুল এবং মিরপুর। মিরপুরের পুরাটা না, আংশিক। এই জায়গাটির মধ্যে কিছু অবকাঠামোগত সমস্যা আমাদের রয়েছে, সেগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীবর্গকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। ইব্রাহিমপুর বাজার এলাকার যানজট নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী 100 ফুট রাস্তা বাস্তবায়ন এবং উত্তর কাফরুলের 350 মিটার দৈর্ঘ্য সরু রাস্তাটি প্রশস্তকরণ জরুরি। প্রথমটা একটা মাস্টার প্ল্যান আগে থেকে আছে, এখন এটা বাস্তবায়ন হওয়া দরকার। এই এলাকায় প্রায় যানজট লেগে থাকে, অসহনীয় যানজট। সেই জায়গাটার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম। 4 নম্বর ওয়ার্ডের সরকারবাড়ি মোড় থেকে পলাশনগর এবং 13 নম্বর ওয়ার্ডের বড়বাগ থেকে পূর্ব মণিপুর পর্যন্ত অত্যন্ত জরাজীর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কার। বছরের পর বছর ভাঙ্গা চূড়া পড়ে আছে। এখানকার কন্ট্রাক্টর নাকি পালিয়ে গেছে, তো এখন কন্ট্রাক্টর আবার ফিরে এসে যতক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিস্টরা ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত কি মানুষগুলোকে এই যন্ত্রণা ভোগ করতে হবে? মাননীয় স্পিকার, এর তো একটা সমাধান হওয়া দরকার। এই জন্য আমি মাননীয়
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রীকে আমি অনুরোধ করব তিনি সদয় দৃষ্টি দিবেন। ইব্রাহিমপুর এবং উত্তর কাফরুলের রাস্তার মাঝখানে অবস্থিত বিদ্যুতের খুঁটিগুলো জরুরি ভিত্তিতে সরানো দরকার। এর মাঝে বহু অ্যাক্সিডেন্টও হয়েছে এগুলাকে কেন্দ্র করে। এবং রাস্তা এত সরু, তার মাঝখানে আবার ইলেকট্রিক লাইট পোস্ট, এটা একেবারেই সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। মিরপুর 10 থেকে আগারগাঁ পর্যন্ত জলাবদ্ধতা দূর করতে এখানে বগালে খালের অবৈধ দখল উচ্ছেদ এবং গভীরতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। মণিপুর ও শেওড়াপাড়া এলাকার পুরাতন ও সরু সুয়ারেজ পাইপ পরিবর্তন করে বড় মাপের বা ব্যাসের পাইপ সেখানে স্থাপন করা অতি জরুরি। এখন বর্ষা হলে ওই 52 ইঞ্চি বর্ষার কোনো দরকার পড়ে না, বৃষ্টির দরকার পড়ে না। সামান্য বর্ষা হলেই সেখানে ফ্লাড শুরু হয়েছে। এই জন্য বলছিলাম যে এটা ছিটমহল কিনা আল্লাহই ভালো জানে। মাননীয় স্পিকার, বাউনিয়া বাদ এবং একটা শব্দ এখানে আছে, আমি না বলে পারছি না যেহেতু ওই নামেই এটা পরিচিত, বগারমার খাল। সেই খালের পর নির্মিত নিচু কালভার্টগুলো পানির স্বাভাবিক প্রবাহে বাধা দিচ্ছে। এইগুলো পুনর্নির্মাণ একান্ত প্রয়োজন। কতগুলো এলাকায় পানির জন্য এখন হাহাকার। গ্রামাঞ্চলে সুপেয় পানি পায় না, সেখানে হয়তো আর্সেনিক যুক্ত পানি, কিন্তু পানি পায়। আর এইখানে পানিই পাচ্ছে না, এটা একটা ছোটখাটো কারবালায় পরিণত হয়ে গেছে। আবার বিশেষ করে গত 1 মাস ধরে এই প্রবলেমটা খুব মারাত্মক আকার ধারণ করেছে। কি জন্যে আমি ঠিক জানি না। এই বিষয়ে ওয়াসার এমডির সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট তাদের কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। আমি লোকদের কাছে যাই, বলে কিচ্ছু দরকার নাই, আমাদেরকে বাঁচার জন্য 1 ফোঁটা পানি দেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব যে এই যে এলাকাগুলোয় পানির জন্য লোকেরা হাহাকার করছে, আমি এই নামগুলো অনেক দীর্ঘ, আমি এখানে পড়ে আপনার সময় নষ্ট করছি না, এগুলা সবাই জানে। আমি শুধু অনুরোধ করব যে এই পরিত্যক্ত এলাকাটাকে একটু শনাক্ত করে যেন তার প্রতি সঠিক মনোযোগ দেওয়া হয়। আইন শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সব জায়গায় যে প্রবলেম, এখানেও সেই একই প্রবলেম, মদ, মাদকতা, কিশোর গ্যাং। এর সাথে সারা দেশের মতো এখানেই সীমাহীন, বলগাহীন, লাগামহীন চাঁদাবাজি। ফুটপাত দখল করে চাঁদা নিয়ে লোকদেরকে রাস্তার মধ্যে বসাই দেওয়া হয়েছে। এর বাইরেও যারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন, তাদেরকেও চাঁদা দিয়েই ব্যবসা করতে। 5 আগস্টের পর আমরা কি এমন একটা বাংলাদেশ চেয়েছি মাননীয় স্পিকার? কে চাঁদাবাজ? আমি এটা শুনতে চাই না। চাঁদাবাজ আমি হলেও আমারও হাতে হ্যান্ডকাপ পরানো হোক। চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, এরা দলের নাম ভাঙানো বর্ণচূড়া। এদেরকে শনাক্ত করে এই সংসদ থেকে আমরা শপথ নেই যে এই চাঁদাবাজদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে নির্মূল করব ইনশাআল্লাহ। দখলবাজি নিয়ে বিভিন্ন জায়গায় ইনফাইটে কতগুলো মূল্যবান জীবন হয়ে গেছে। আমি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। কেন? তারা তো এদেশেরই সন্তান, এইভাবেই মরতে হবে কেন? হালাল রুজির পথ 99% মানুষের জন্য থাকলে এই 1% মানুষের হাতে কেন 99% মানুষ জিম্মি হবে? এদের যন্ত্রণা থেকে দেশটাকে মুক্ত করতে হবে মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি উন্নতি আমি এগুলো বুঝি না। যে সরকার আসে আইসেই বলে যে আগের চেয়ে এখন অবস্থা ভালো। এই আগটা কি সেটাও বুঝি না। আমি এই আগ পাশ কিছুই শোনার পক্ষপাতী নই। আমি শোনার পক্ষে আমাদের বর্তমানটা কি। এই বর্তমানে আমরা একটা নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের সকল জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি একই ধরনের নয়, কিন্তু যে জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ভালনারেবল, সেই জায়গায় যেন অগ্রাধিকারের ভিত্তিতে আগেই নজর দেওয়া হয়। এর সাথে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে সকল ধরনের সন্ত্রাস মুক্ত যেন রাখার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। আমরা আর দেখতে চাই না যে দলেরই হোক দায়ের কূপে কিংবা
আগ্নেয়াস্ত্রের বুলেট তার জীবন নিয়ে গেছে, এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই শিশু হয়ে ঢুকবে, পরিণত মানুষ হয়ে ওখান থেকে বের হবে, দক্ষ নাগরিক হয়ে বের হবে, নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক হয়ে বের হবে, দেশপ্রেম বুকে নিয়ে বের হবে, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে বের হবে। আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী আছেন, দেশকে যদি আগাতে হয় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। শিক্ষার প্রাণ হচ্ছে টারশিয়ারি লেভেলে, সেখানে রিসার্চ হবে, গবেষণা হবে, জাতির ভবিষ্যৎ ওখান থেকেই বের হয়ে আসবে। দুঃখের বিষয়, গবেষণায় ফকিরের ভিক্ষা দেওয়া হয়। ফকিরের ভিক্ষা দেওয়ার কারণে ওই ভিক্ষাগুলো লুটপাট হয়ে যায় অনেক ক্ষেত্রে, সেগুলোও কাজে লাগে না। তবে আমি একটা সেক্টরকে বরাবর ধন্যবাদ দেই, আজও ধন্যবাদ দেব। এটি হচ্ছে আমাদের কৃষি বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয়। তাদের অর্জনকে আমরা অস্বীকার করলে নিজেকে অস্বীকার করার সামিল হবে। তারা এই দেশকে অনেক কিছু দিয়েছে। মেধাতে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাদের সময় যেটা ছিল, সবচেয়ে বড় মেধাবীরা যেত বুয়েটে, এরপরে যারা মেডিকেলে, তারপরে যারা কৃষিতে, এরপরে যারা পাবলিক ইউনিভার্সিটিতে। অবশ্যই তার ব্যতিক্রমও ছিল, অনেক প্রখর মেধাবীও হয়তো প্রায় পাবলিক ইউনিভার্সিটিকে ফার্স্ট চয়েস হিসেবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু ইন জেনারেল ট্রেন্ডটা এমন ছিল। সেই জায়গা থেকে তৃতীয় অবস্থানের লোকেরা যদি দেশকে এত কিছু দিতে পারলেন, প্রথম এবং দ্বিতীয় অবস্থান কি দিল সেটা এখন পর্যালোচনার দাবি রাখে। এবং এইখানে রাষ্ট্রের দায়িত্ব কতটুকু, দায় কতটুকু, সেটাও পর্যালোচনা করতে। তাদের হাতে যদি পর্যাপ্ত উপকরণ তুলে না দিয়ে আমরা বলি যে কেন তোমরা আমাদেরকে দিচ্ছ না, এটাও হবে অবিচার। এই জন্য আমি দাবি করব বাজেট অধিবেশন সন্নিকটে সর্বাধিক গুরুত্ব যেন শিক্ষা এবং স্বাস্থ্যে দেওয়া হয়। যদি একটা সুস্থ সবল জাতি গঠন করতে হয়, অবশ্যই একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। কিন্তু এখানে সবাই স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে হাহাকার করেছেন, সবচেয়ে বেশি হাহাকার করেছেন স্বাস্থ্য সেবার বিষয়টা নিয়ে। অনেকে বলেছেন স্বাস্থ্য সেবা নিজেই রুগী, আমাদেরকে সারিয়ে তুলবে কিভাবে। সঠিক, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগী ভর্তি থাকে 3700। হাউ কুড বি পসিবল? আবার এখন অন্য সমস্যাও দেখছি। এই ফ্যাসিস্ট আমলে যোগ্য দক্ষ ডাক্তারদেরকে বহু দূরে বদলি করা হয়েছে, যেখানে তাদের মেধারও কোনো মূল্যায়ন করা হয়, এবং সেখানে এটাকে কাজে লাগানোরও কোনো সুযোগ ছিল না। আবার অনেককে ওএসডি করা হয়েছে। আমাদের সম্মানিত মন্ত্রী, তার ছোট ভাই, সেও একজন ডাক্তার, আমাকে একদিন আক্ষেপের সুরে বলেছিল, শফিক ভাই, আগামীতে যদি আমাদের সরকার গঠিত হয়, একটা গাল দিয়ে বলেছিল, গাল অবশ্য সভ্য সরকার, যে আমাদেরকে অমুক জায়গায় তমুক জায়গায় দিয়েছে, ওদেরকে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে না রেখে ওদেরকে আমরা ট্রান্সফার করব তালপট্টিতে। আমি বলেছিলাম, হোয়াটস ডিফারেন্স? তুমি আর আমি যদি এইটাও করি তাহলে তো একই কাজ করলাম। মাননীয় স্পিকার, কিছু কিছু কাজ দুঃখজনকভাবে এখন এরকমই শুরু হয়ে গেছে। ফ্যাসিস্ট আমলে যারা বঞ্চিত ছিল, নিগৃহীত ছিল, ওএসডি ছিল, খালে বিলে তালপট্টিতে যাদের পোস্টিং ছিল, এখন আবার তাদের উপরে সেটা চলে এসেছে। কেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান রেখেই বলছি, তিনি বলেছেন আমরা একটা মেরিটোক্রেটিক নেশন বিল্ড আপ করতে চাই। আমি তাকে বলবো, দল আদর্শের ভিত্তিতে নয়, মেরিট এবং কমিটমেন্টের ভিত্তিতে সমস্ত নাগরিকগুলোকে আপনার নেতৃত্বে যেন মূল্যায়ন করা হয়।